জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট আমলে নিলেন ট্রাইব্যুনাল। স্বচ্ছতা নিশ্চিতে শুনানি কার্যক্রম সরাসরি সম্প্রচার। এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। আপিল বিভাগের রায় প্রায় এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী। দাড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নিবে ইসি। ডিসেম্বরে না হলে অনিশ্চয়তায় পড়বে নির্বাচন, শঙ্কা বিএনপি নেতাদের। বিচার ও সংস্কার বিলম্বিত করার অভিযোগ। কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চায়, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা। কর ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। বাড়তে পারে এসি, মোবাইল সহ ইলেকট্রনিক্স পণ্যের দাম। কমতে পারে টায়ার, টিউব সহ গাড়ির যন্ত্রাংশের মূল্য। ভারী বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন। সিলেট, ময়মনসিংহ সহ কয়েক জেলায় নিম্নাঞ্চল প্লাবিত। টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু। বাংলাদেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগ চাইলেন ডক্টর ইউনূস। বললেন, সংস্কার নিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। রাতের বাংলাদেশে ছাড়াও থাকছে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে 3 উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন কর্মচারী কর্মকর্তারা। কিছু ধারায় অপপ্রয়োগের শঙ্কা আছে বললেন জ্বালানি উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের 5 অভিযোগ আমলে নিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথমবারের মতো এজলাস থেকে আনুষ্ঠানিক অভিযোগের শুনানি টেলিভিশন, ইউটিউব আর ফেসবুকে সরাসরি দেখল পুরো বিশ্ব। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এ বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। আর এই মামলার পরের শুনানি হবে 16 জুন। সেদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দেশের ইতিহাসে প্রথম এজলাস থেকে বিচার কাজের সরাসরি সম্প্রচার। টেলিভিশন, ইউটিউব, ফেসবুক পেজে যুক্ত হয়ে শেখ হাসিনার বিচার দেখেন লাখো মানুষ। জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানিতে তুলে ধরা হয় জুলাই আন্দোলনের প্রেক্ষাপট। আসামিগণ মার্ডার, টর্চার, মৃত ও জীবিত মানুষকে আগুন লাগিয়ে পুড়িয়ে অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, আন্দোলন যখন তুঙ্গে তখন টেলিফোনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দাও, এদের মেরে ফেলতে হবে, এমন নির্দেশনাও আসে তার কাছ থেকেই। আন্দোলন দমাতে প্রাণঘাতী লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনাও ছিল তার। শেখ হাসিনার গ্যাং অফ 4-এর কথাও তুলে ধরে প্রসিকিউশন। বলা হয়, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনায় চলত গুম, খুন আর ধরপাকড়। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার শামিল। চিফ প্রসিকিউটর বলেন, এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসে দলিল হয়ে থাকবে। আমরা বলেছি, এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসীর এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করি। বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। যেই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরের শুনানি 16 জুন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর পরের ধাপে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ঠিক হবে সুস্পষ্ট কি অভিযোগে বিচার হবে শেখ হাসিনার। দেশের বিচার বিভাগে আজ যুক্ত হলো এক নতুন অধ্যায়।
ট্রাইব্যুনালের বিচার কাজ দেখলো একই সাথে পুরো বিশ্ব। আর এমন উদ্যোগ বিচার বিভাগে বাড়াবে স্বচ্ছতা, এমন প্রত্যাশা আইনজীবী সহ সকলের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় শুরুটা সরাসরি দেখল জুলাই শহীদ পরিবারগুলো এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন। দ্রুত এই বিচারের শেষ দেখতে চান শহীদ পরিবারের সদস্যরা। আর সরাসরি বিচার দেখেছে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাও। তাদের প্রতিক্রিয়া এই সম্প্রচার একটি দালিলিক প্রমাণ যা মাইলফলক তৈরি করবে। জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে তখন চলছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার নির্দেশের অভিযোগ শুনানি। ছলছল চোখে তখন সে বিচারের সরাসরি সম্প্রচার দেখছে জুলাই শহীদদের পরিবারগুলো। যে আমরা 19 জুলাই তাদের সন্তোষ স্বজন হত্যাকারীর বিচার আড়ালে আবডালে নয়, হচ্ছে জনসম্মুখে। বিচারের কার্যক্রম যেইভাবে চলমান এইভাবে চলতে চলতে আমাদের বিচারগুলো আগে হোক এবং এই সরকারই যেন করে, আমরা এটা চাই। ডক্টর ইনুস সাহেব এটা যেন সুস্থভাবে তদন্ত কইরা আমার বিচারটাও কইরা দেয়। আমরা সরকারের কাছে আর কিছুই চাই না, অন্তত এই সরকার থাকা অবস্থায় আমরা আমাদের সন্তানদের বিচার দেখে যেতে চাই। জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুক পোস্টে জানান, খুনির সর্বোচ্চ শাস্তি দেখার অপেক্ষায়। এ বিচার নিয়ে সোচ্চার ছাত্র নেতারা বলেন, এ বিচার হবে মাইল ফলক। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ব্যাপার। ট্রাইব্যুনাল কি ধরনের ডিফেন্স তাদের পক্ষে তৈরি করে, কি তথ্য প্রমাণ হাজির করে, এগুলো সব আসলে রেকর্ড থেকে যাচ্ছে এবং এটা বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য একটা মাইলফলক হিসেবে হয়ে থাকবে। ট্রাইব্যুনাল 10 মাস তাদের তদন্ত কার্যক্রম চালিয়েছে এবং আজকে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রয়েছে তারা আনুষ্ঠানিকভাবে তারা অভিযোগপত্র দিয়েছে। এটা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এদিকে সারা দেশে মানুষ উচ্ছ্বসিত শেখ হাসিনার বিচার স্বচক্ষে দেখতে পেরে। শেখ হাসিনার বিচার হচ্ছে আমরা টিভিতে দেখতেছি যে ভালোই লাগছে যে শেখ হাসিনার বিচার হচ্ছে। বিচার কার্যগুলো যদি এভাবে টিভি নিউজগুলো চ্যানেলগুলো যদি এভাবে সরাসরি সম্প্রচার করে তাহলে আসলে সেটা আমাদের সাধারণ জনগণের জন্য আসলে ভালোই লাগবে। কিভাবে বিচার হলো কি না হলো এটা তো আমি বলতে পারতাম না, কিন্তু এখন তো লাইভে সরাসরি দেখতেছি। দ্রুত এ বিচারের শেষ দেখতে চান মানুষ। রায়ের পর তা যেন কার্যকর করা হয়, এই প্রত্যাশাও সবার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রায় এক যুগ পর নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে জামায়াতে ইসলামী। আপিল বিভাগের রায়ে ইসিকে নিবন্ধন সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় ঘোষণার ফলে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বাতিল হয়েছে। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আইনজীবীরা। বিকেলে সংক্ষিপ্ত রায়ের কপি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন থাকবে কিনা তার ভাগ্য নির্ধারণী দিন ছিল রোববার। তাই সকাল থেকে উচ্চ আদালত প্রাঙ্গণে ছিল জামাত নেতাকর্মীদের অবস্থান। সকাল 10টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। এতে এক যুগ আগে হাইকোর্টের দেয়া জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায়কে বাতিল করেন সর্বোচ্চ আদালত। রায়ে আদালত বলেন, নিবন্ধন অবৈধ করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা ন্যায়সঙ্গত হয়নি। পাশাপাশি দলটির অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। রায় নিয়ে প্রতিক্রিয়া জানান নির্বাচন কমিশনের আইনজীবীও। ইসির উপর যে ডিরেকশনটা ছিল সেটা হচ্ছে জামাত ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্টের ডিরেকশন। এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। ওইটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে।
আরেকটি আলোচিত ইস্যু ছিল জামাতের প্রতীক দাড়িপাল্লা থাকবে কিনা। প্রতীক ফিরে না পেলেও দলটির আপত্তি থাকবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ এই প্রতীক ফিরে পেতে 2023 সালে জামাতের পক্ষ থেকে আদালতে একটি আবেদন করা হয়। এ মাসের 12 তারিখ সেই আবেদন প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করে জামাত ইসলামী। দলটির আবেদন মঞ্জুর করেছেন সর্বোচ্চ আদালত। আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। 2008 সালে নভেম্বরে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় জামাত। ইসির নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে পরের বছর রিট করেন 25 ব্যক্তি। 2013 সালের 1 আগস্ট দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। 5 আগস্টের পট পরিবর্তনের পর নানা দিক দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও পরিবর্তন ঘটছে। দেশের সর্বোচ্চ আদালত থেকে এক যুগ আগে জামাতের নিবন্ধন বাতিল হয়। ঠিক এক যুগ পরে এসে এই সর্বোচ্চ আদালত থেকে আবারও নিবন্ধন ফেরত পেল জামাত। এখন দেখার বিষয়, সামনে নির্বাচনে জামাত এত বড় একটা সুযোগ কিভাবে কাজে লাগায়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আপিল বিভাগে রায় পেলে সেই অনুযায়ী আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ। আর বিএনপি নেতা ইশরাক হোসেন ইস্যুতে এ সময় বলেছেন, এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশ মতোই ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। ডিসেম্বরে না হলে জাতীয় নির্বাচন অনিশ্চয়তায় পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন, বিতর্কিতদের বাদ দিয়ে ছোট উপদেষ্টা পরিষদের অধীনে নির্বাচন আয়োজন করা উচিত। আর স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের দাবি, বিচার ও সংস্কার বিলম্বিত করছে সরকার। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ছাত্রদের দুর্নীতির লাইসেন্স দিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। দেশ পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না। সভায় যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচন নিয়ে জাতিকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে অন্তর্বর্তী সরকার। বিচার, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর অভিযোগও করেন তারা। আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে, 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। বাসের চেয়ে কঞ্চি দড়, তার যে এই যে কয়েকটা উপদেষ্টা বা সচিব টচিব আছে, প্রেস সচিব, এই সচিব, ওই সচিব, এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার চাইতেও বেশি রাজনৈতিকভাবে তারা পরিপক্ক। প্রেস ক্লাবেই সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডিসেম্বরের মধ্যে না হলে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বলেন, রোজা, ঈদ, পাবলিক পরীক্ষা ও বর্ষার কারণে আগামী জুনের মধ্যে নির্বাচন সম্ভব নয়। আপনি ডিসেম্বরের মধ্যে যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন। আমরা মনে করি এই কারণে আপনারা জুন মাসে নির্বাচন করতে পারবেন না। এর থেকে যদি বিলম্ব হয় আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত। ন্যূনতম ঐকমত্যের বিষয়গুলো সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া উচিত বলেও মনে করেন বিএনপি নেতারা। কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চায়, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা। যদি অন্য কোনো যুক্তি থাকে সরকার পরিষ্কার করুক। আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন? কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করবেন? আশেপাশে, সামনে, পিছনে সব পতিত পলায়নকৃত স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে বসে আছেন, যার জন্যই আজকে বিচারও হচ্ছে না, বিচার প্রলম্বিত হচ্ছে। সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি যোগ দিবে বলেও জানান দলের নেতারা। বিএনপির সাথে অহেতুক প্রতিহিংসা পরায়ণ আচরণ করে কিচ্ছু লাভ হবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
সমতাভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামীকাল অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করবেন এবং এই বাজেটের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী দেবাশিস রঞ্জন সরকার। তার কাছে বিশদ উপস্থাপনা আছে নিয়ে। দেবাশিস, বৃষ্টি, আপনি যেটি বলছিলেন যে সমতা এবং জনকল্যাণের কথাটি মাথায় রেখেই নতুন বাংলাদেশে প্রথমবারের মতো নতুন বাজেট দেওয়া হচ্ছে, যেটি সংসদে নয় টেলিভিশনের পর্দায় ঘোষণা করা হবে। এবং সেই বাজেটের যদি আমি সংক্ষেপে বলি যে 7,90,000 কোটি টাকার বাজেট কালকে প্রস্তাব হতে পারে। এটি এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতেই আমরা বলছি 5,60,000 প্রায় 5 লক্ষের উপর 5 লক্ষ কোটির উপরে যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, এগুলো মোটামুটি আমরা জানি। সবচেয়ে বড় যে বিষয় যে সামাজিক নিরাপত্তা খাতে একটা সংস্কারের কথা বলা হচ্ছে এবং 10 লক্ষ নতুন উপকারভোগীকে এই বাজেটে সুযোগ দেওয়া হবে আরও সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকারের। এটি একটি খুবই ভালো দিক বলা হচ্ছে এই বাজেটের প্রস্তাবিত বাজেটে। তবে সবচেয়ে বড় অস্বস্তির যে জায়গাটি এবারের বাজেটে সেটি হচ্ছে যে এটি এবারের বাজেট না, শুধু গত সরকারের আমল থেকেও সরকার সবচেয়ে অস্বস্তিতে ছিল মূল্যস্ফীতির চাপটাকে কিভাবে সামাল দেবে সেটা নিয়ে। আমরা একটু দেখতে চাই যে গত কয়েক মাস এবং চলতি অর্থ বছর বা তার আগের বছরও মূল্যস্ফীতি কিন্তু 2 অঙ্কের ঘরে সবসময় ছিল। জুলাই যদি 24-এর জুলাইয়ে দেখে 11.6, এরপরে ডিসেম্বরে এসেও 10.89, জানুয়ারিতে 9.94। অর্থাৎ মূল্যস্ফীতি কিন্তু সবসময় বেশ বাড়তির দিকে, যেটি জনভোগান্তি তৈরি করেছে। তবে এবারের বাজেটে সেই লক্ষ্যটা যেটা নির্ধারণ করা হয়েছে 6.5-এর মধ্যে এই পরিস্থিতিতে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করা হবে এমন প্রক্ষেপণ দেওয়া হয়েছে। কিন্তু এটি বাস্তবে কতটুকু বাস্তবসম্মত হবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। সবচেয়ে যে বড় বিষয় বাজেটের ক্ষেত্রে, বাজেট এলেই সাধারণ মানুষের মনে প্রশ্ন আসে কোনটি জিনিসের দাম বাড়বে, কোন জিনিসগুলোর দাম কমবে সেটি দেখতে চাই। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জিনিসগুলোর দাম বাড়বে সেগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যে উৎপাদন পর্যায়ে ভ্যাটের জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে বৃদ্ধি করবার জন্য ভ্যাট, যে কারণে মোবাইল ফোনের দাম বাড়তে পারে, আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হতে পারে, দাম বাড়তে পারে ফ্রিজ এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে। আমরা যদি দেখি সাবান শ্যাম্পু সেটিরও দাম বাড়তে পারে। শুল্ক স্তর পরিবর্তনের প্রস্তাব আছে আগামী বাজেটে, আসছে বাজেটে, যে কারণে দাম বাড়তে পারে কম্পিউটার অ্যাক্সেসরিজ এবং শিশু খাদ্যে। অন্যদিকে ভ্যাট বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে যে কারণে প্লাস্টিক পণ্যেও দাম বাড়তে পারে সেটি বলা হচ্ছে। এই দাম বৃদ্ধি নিশ্চয়ই সবার জীবনেই ইম্প্যাক্ট ফেলবে। দাম কি কমতে পারে, যেটি সুখবর শুনতে চায় বাজেট এলেই জনগণ, সেটি হচ্ছে আমদানি শুল্ক কমতে পারে, যে কারণে চিনির দাম কমতে পারে। অর্থাৎ একটা মিষ্টির সময় সামনে আসতে পারে চিনির দাম কমে গেলে। এবং আরেকটি সুখবর যেটি যে ইনসুলিন, ক্যান্সার সহ 59 ধরনের যে ওষুধের কাঁচামাল সেটি আমদানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেয়া হতে পারে আগামী বাজেটে, যেক্ষেত্রে ওষুধের এই কাঁচামালগুলো থেকে যে ওষুধগুলো তৈরি হবে সেগুলোর দাম কমতে পারে। অপরিশোধিত জ্বালানি তেলের দামও কমতে পারে। এরকম অনেক পণ্য, আরও কিছু পণ্য রয়েছে, সেটি কালকে আসলে প্রস্তাব হবার পরে বাজেটটি, নতুন বাজেট, আমরা জানতে পারবো পুরোপুরি কোন কোন পণ্যগুলোর দাম কমতে পারে। আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে বাংলাদেশের পুঁজি বাজার বা শেয়ার মার্কেট আমরা যাকে বলি, শেয়ার মার্কেট নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা রয়েছে, অস্বস্তি রয়েছে। বিনিয়োগকারীরা প্রায় তাদের বিনিয়োগ হারিয়ে রাস্তায় নামছে, আন্দোলন করছে। তো পুঁজি বাজারে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে এবারের সরকার 3টি বড় ধরনের উদ্যোগ নিতে পারে বলে আমরা ধারণা করছি। এর মধ্যে হচ্ছে যে পুঁজিবাজারে তালিকাভুক্ত যে কোম্পানিগুলো তাদের যে কর্পোরেট কর এবং যারা তালিকাভুক্ত নয় তাদের কর্পোরেট করের মধ্যে যে পার্থক্য সেটি 5% থেকে 7.5% করা হয়েছে। অর্থাৎ করের পরিমাণ বেড়েছে। অর্থাৎ এর মাধ্যমে যারা পুঁজিবাজারে তালিকাভুক্ত নন সেই সমস্ত ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসার ক্ষেত্রে উৎসাহ দিতে চায় সরকার, যেন আরও ভালো ইনস্ট্রুমেন্ট মার্কেটে এসে এবং বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারে। ব্রোকারেজ হাউস যারা মূলত পুঁজিবাজারে লেনদেনের সঙ্গে জড়িত বিনিয়োগকারীদের, সেই ব্রোকারেজ হাউসের যে কর সংগ্রহের হার সেটি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 0.05% থেকে 0.03% করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে ব্রোকারেজ হাউসগুলো আরও পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহিত করতে পারবে। এবং মার্চেন্ট ব্যাংক যারা মূলত পুঁজিবাজারে মার্জিন লোন দিয়ে থাকে তাদের যে কর হার সেটি 10% কমানো হয়েছে। অর্থাৎ এখন 27.5%, 37.5% আগে ছিল। অর্থাৎ
এই করটি কমানোর ফলে তারা আরও অনেক বেশি ঋণ দিতে উৎসাহিত হবে এবং বাজারে একটা ভাইব্রেন্ট জায়গা তৈরি হবে। মানুষ ঋণ নিয়ে বাজারে শেয়ার কেনা বেচার ক্ষেত্রে এক ধরনের গতি ফিরে আসবে এবং এগুলোর মাধ্যমে পুঁজি বাজারের বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে। যদি আমরা এর পরে যাই, সেটি হচ্ছে যে আমাদের বহুদিন ধরেই প্রশ্ন যে আমাদের জিডিপির তুলনায় করের যে সংগ্রহের হার সেটির মধ্যে এক ধরনের অনুপাতের ক্ষেত্রে বেশ ঝামেলা রয়েছে, অর্থাৎ কর সে পরিমাণ আমরা সংগ্রহ করতে পারছি না। তো কর সংগ্রহকে উৎসাহিত করতে চায় সরকার এবং সে কারণে করের হারটি কিছু কিছু জায়গায় কমিয়ে দেওয়া হচ্ছে যেন মানুষ উৎসাহী হয়ে কর দিতে পারে, রাজস্ব আয়টি বাড়তে পারে। কারণ 5,000 কোটি টাকার বেশি রাজস্ব আয়, 5,000 কোটি টাকার বেশি রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে এই প্রণোদনাগুলো দরকার হয়ে যাবে সরকারের পক্ষ থেকে। এছাড়া রাজস্ব আয় বাড়বে না। যেমন ধরা হচ্ছে যে ঠিকাদারি কাজে এখানে বলা হচ্ছে যে যা উৎসে কর যেটি, সেই উৎসে কর কর্তনের হারটা 2% কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 7% আগে ছিল, এখন 5%-এ প্রস্তাব করা হতে পারে আগামী বাজেটে। প্রান্তিক পর্যায়ে কৃষক এবং যারা সরবরাহকারী রয়েছে তাদেরকে স্বস্তি দিতে এক ধরনের সুযোগ করে দিতে পারে সরকার। সেটি হচ্ছে বিশেষ করে যারা যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য তারা সরবরাহ করে বাজারে, ধান, চাল, গম, আলু, পাট ইত্যাদি, সেইগুলো ক্ষেত্রে উৎসে কর 1% থেকে 0.5% অর্থাৎ অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে, যেন আরও বেশি মানুষ কর দিতে উৎসাহী হয়, আগ্রহী হয়। এক্ষেত্রে কর আদায়ের পরিমাণ বাড়তে পারে। পরিবেশ বান্ধব রিসাইক্লিং শিল্পকে উৎসাহিত করতে যে কাঁচা মাল, সেই শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর অনেকখানি কমিয়ে দেওয়া হয়েছে, অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 3% থেকে 1.5% করবার প্রস্তাব দেয়া হয়েছে। এর ফলে যেটি হবে যে পরিবেশ বান্ধব এই শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে উৎসাহিত হবে এবং করেরও আদায়ের হারটা বাড়বে বলে সরকার এমনটি ধারণা করে এবং সেটি প্রস্তাবে দেয়া হতে পারে আগামী বাজেটে। আরেকটি হচ্ছে ইন্টারনেটের সেবা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে উৎসে কর অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে সুবিধা দেওয়া হচ্ছে যে আগে যেটি 10% ছিল, শতকরা 10%, সেটি এখন 5% নিয়ে আসা হচ্ছে। এক্ষেত্রে যারা ইন্টারনেট সেবা প্রদান করছেন তারা আরও কর দিতে উৎসাহী হবে এবং কর সংগ্রহের পরিমাণ বাড়বে, রাজস্ব আয় বাড়বে। এই চ্যালেঞ্জটি সামনে রেখে কিছু কিছু সুবিধা যেহেতু রয়েছে, দেখা যাক যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কতটা বাড়ে, কারণ এটি বড় চ্যালেঞ্জ। বরাবরই আমাদের মতো উন্নয়নশীল দেশের বাজেটগুলোতে ঘাটতি বাজেট থাকে এবং আমাদের যে অভ্যন্তরীণ উৎস থেকে সেই ঘাটতিটা কমানোর চেষ্টা করে সরকার। এই লক্ষ্যমাত্রাগুলো নিয়ে আগামীকাল বিকেল 4টায়, সম্ভবত বিকেল 4টায় বাজেট প্রস্তাব পেশ করা হবে টেলিভিশনের পর্দায়। আমরা দেখি যে প্রস্তাব পেশ করলেই বুঝতে পারবো যে মূল অঙ্ক কতখানি, কোন জায়গায় কত বরাদ্দ, কোন খাতে কত বরাদ্দ এবং জনগণের জন্য কতটা স্বস্তি আনতে পারে নতুন বছরের বাজেট। সেই প্রত্যাশা রইল। বৃষ্টি, আপনার কাছে ফিরে যাচ্ছি। বেশ বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে জানছিলাম, ধন্যবাদ অনেক দেবাশিস। দিনভর ভারী বর্ষণে প্লাবিত হয়েছে চট্টগ্রামের নিচু এলাকা, চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার মানুষ। কোথাও কোথাও বাসাবাড়ির দোকানপাটে পানি ঢুকে পড়ে, সড়ক তলিয়ে যায়। তবে অন্যান্য বারের তুলনায় দ্রুত পানি নেমে যাচ্ছে এবং সিটি মেয়রের দাবি এবারের জলাবদ্ধতার মাত্রা কিছুটা হলেও কম। আতরার ডিপো হাজিপাড়ার চিত্র এটি। সকাল থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে যায় পুরো এলাকা। পাঠানটুলি এলাকার বাসাবাড়ি দোকানপাটেও পানি ঢুকে যায়। চরম ভোগান্তিতে পড়েন এসব এলাকার মানুষ। আমাদের ফার্নিচার পর্যন্ত ডুবা থাকে, সব সময় পানি হয় এখানে। বৃষ্টি আসলে আমরা সবাই এই ঘরের বাচ্চা নিয়ে সবাই চলে আসি, সারা রাত বসে থাকি এখানে। অনেক মানে ফ্যাক্টরিতে ঢুকে আর কি আমাদের অসুবিধা হয়, বোট নষ্ট হয়ে যায় এখানে সবগুলো কলকারখানা। আগের রাত থেকে চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বৃষ্টি, ফলে প্লাবিত হয় বেশিরভাগ নিচু এলাকা। সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। চলাফেরা, যানবাহন এগুলা নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়, আসতে পারি না। জলবদ্ধতার জন্য অনেক সমস্যা হয়। এই যেখানে আমার ফ্রেন্ড ভিজে গেছে। আর তো কোনো উপায় নেই আমাদের সাধারণ পাবলিকে, আমরা তো ভুগতেই আছি। বর্ষা মৌসুমে এবং অন্যান্য সময়েও বৃষ্টি হলেই জলাবদ্ধতার দুর্ভোগ থেকে পুরোপুরি মুক্তি চান ভুক্তভোগীরা। নালা পরিষ্কারটা সবসময় ঠিক থাকে, এই কারণে বৃষ্টি হলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। হাজার হাজার কোটি টাকার প্রকল্পে সুফল পাওয়া যাচ্ছে না। যদি সঠিকভাবে প্রয়োগত কাজ করা হতো তাহলে সুফল ঠিক জনগণ পেত। তবে অন্যান্য বারের তুলনায় এবার দ্রুত পানি নেমে যাচ্ছে। সিটি মেয়রের দাবি, সব সংস্থার সমন্বয়ের কারণে এবার জলাবদ্ধতার মাত্রা তুলনামূলক কম। সকালে তিনি বিভিন্ন ওয়ার্ডের চিত্র পরিদর্শন করেন। সমন্বয়ের যে জায়গাটা
সেটা খুব অভাব ছিল এক সময় চট্টগ্রাম সিটিতে। তো সে সমন্বয়ের জায়গায় আমরা কিন্তু কাজ করতে পেরেছি। চট্টগ্রামবাসীকে 100% না হলেও 90% ইনশাল্লাহ জলাবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি দিতে পারব। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পথচারীরা এবং টানা বর্ষণে উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, শেরপুর, সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টিলা ধসে প্রাণ গেছে একই পরিবারের 4 জনের এবং ভারী বৃষ্টি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে। বাংলাদেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁয়ে বিনিয়োগ ভবনে চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, বিনিয়োগের জন্য আদর্শ স্থান বাংলাদেশ। বলেন, বাংলাদেশ চীন 50 বছর সম্পর্ক পূর্ণ করবে। এই সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। রাজধানীর আগারগাঁওতে বিনিয়োগ ভবনে উদ্বোধন হলো চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের। দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিয়েছেন চীনের 150-এর বেশি ব্যবসায়ী সহ দেশি ব্যবসায়ীরা। চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের শুরুতে অন্তর্বর্তী সরকার প্রধান চীন বাংলাদেশের সম্পর্কের 50 বছর পূর্তিতে স্মৃতিচারণ করেন। দুই দেশের সুসম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা। This year Bangladesh and China marked 50th year of their enduring friendship. This gathering marks a significant milestone in our relationship and growing economic partnership. বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ স্থান উল্লেখ করে ডক্টর ইউনূস চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। বলেন, তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট ও তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প। For many years, Bangladesh has been touted as a strategic location at the heart of South Asia. Our dynamic workforce, which positions Bangladesh as an ideal destination for investment. Yet, for decades, we have failed to attract foreign direct investment. Scores of economic zones were developed, but they remain empty, in many cases being used for cattle grazing. Widespread corruption, misrule, and brutal dictatorship drove away potential investors. The July uprising, led by hundreds of thousands of young people, brought an end to those days. ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে সংস্কারের কাজ শুরু করেছে। 10 মাস আগে সংস্কারের কাজ শুরু হয়েছে। তারই ফলশ্রুতিতে গত এপ্রিল মাসে একটি সফল বিজনেস সামিট করা সম্ভব হয়েছে। 10 months ago, into the interim government, already these reforms have started bearing fruits. In April, we have hosted a successful Bangladesh Business Summit. Companies from all over the world attended the 5-day get-together. And again, today, the biggest business delegation comes from China. প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স 26 বছরের নিচে। এই তরুণদের কাজে লাগানোর জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। Half the population of Bangladesh, as you mentioned, is under the age of 26. That's amazing power for Bangladesh. And very, very creative, very dedicated young people. Young people who can be trusted with all the challenges of business, all the challenges of the world. বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজার বিষয়ে বিস্তারিত ধারণা দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের শঙ্কা রয়েছে বলে মনে করছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। জানিয়েছেন, অধ্যাদেশ বহাল রেখে ত্রুটিপূর্ণ ধারা নিয়ে আলোচনা হতে পারে। এ সময় ভূমি ও পরিবেশ উপদেষ্টা সচিবালয়ে কর্মপরিবেশ শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। সকাল 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ে সমবেত হয় সচিবালয় কর্মকর্তা কর্মচারীর ঐক্য ফোরাম। সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে ভূমি উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। এতে অধ্যাদেশ বাতিল, ফ্যাসিস্টদের সহযোগী কর্মকর্তাদের অপসারণ সহ 3 দফা দাবি জানানো হয়। যমুনা ফিউচার পার্কের পর ধানমন্ডিতে চালু হলো জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড হুরের নতুন আউটলেট। এর উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এবং পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন। জানিয়েছেন, দেশি সুতি কাপড়ের ঐতিহ্য ফিরিয়ে আনাই ফ্যাশন ব্র্যান্ড হুরের লক্ষ্য। কার আগে কে নেবেন যেন তারই প্রতিযোগিতা। আউটলেট উদ্বোধন হতে না হতেই ক্রেতারা হুমড়ে খেয়ে পড়েন দেশীয় ফ্যাশন ব্র্যান্ড হুরের পোশাক কিনতে।
2020 সালে যাত্রা শুরুর পর থেকে নিজস্ব ফ্যাশন আর ফেব্রিকে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে দেশীয় ব্র্যান্ড হুর। পোশাকে নারীদের পছন্দের শীর্ষে লন, কুর্তা আর 3 পিস। ছেলেদের পাঞ্জাবি, কোটি কিংবা শার্টও বাদ পড়েনি তালিকা থেকে। সুন্দর সুন্দর জামা, সুন্দর সুন্দর কালেকশন এই ঈদের আগে মানে খুবই ভালো লাগতেছে, অনেক আনন্দিত। আমি বাচ্চা নিয়ে আসছি, ফ্রেন্ড নিয়ে আসছি। যখনই আমি বিভিন্ন ফিউচার পার্কে যাই এনাদেরকে বলি কেন আমাদের এই সাইডে হচ্ছে না, তো আল্লাহর মতো আজকে হলো, আমাকে আর অতদূর যেতে হবে না। হুরের জামা কাপড়গুলো যেমন মানে কমফোর্টেবল তেমন ফেব্রিক সব দিকে খুবই ভালো। ধানমন্ডি শোরুমের উদ্বোধন করেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম ও পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন। সালমা ইসলাম বলেন, সুতি কাপড়ের সর্বোচ্চ মান ও বিশ্বমানের ডিজাইনই হুরের বৈশিষ্ট্য। কটন করলে অনেকের অনেক রোগের থেকে মুক্ত পায়, অনেক আরাম পায় এবং সেটা ডিজাইন হবে উন্নত মানের ডিজাইন। যেমন আমাদের কাপড়গুলো দেখবেন বাইরের জগতে, বাইরের দেশগুলোর সাথে অনেক মিল রয়েছে আমাদের এই কাপড়গুলো, এবং এই ডিজাইনগুলো কিন্তু সাধারণ ডিজাইন না। এটা করলেই মনে হচ্ছে যে এটা বাইরে থেকে কেনা একটা জিনিস, অথচ এটা বাংলাদেশের একটি প্রস্তুত একটি জিনিস। এই পোশাক, এত সুন্দর পোশাক, যেটা বারবার বলতে হয় নুরুল ইসলাম বাবু সাহেবের স্বপ্ন। যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন জানান, ফ্যাশন ব্র্যান্ড হুর ধীরে ধীরে পৌঁছে যাবে প্রতিটি জেলায়। অতি শীঘ্রই আমরা আরো 2টা শোরুম ওপেন করতে যাচ্ছি, একটা হচ্ছে ওয়ারিতে আর একটা বনানীতে। সো আমাদের প্ল্যান হচ্ছে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে যত জেলা আছে সেখানে একটি করে ব্রাঞ্চ ওপেন করা ভেরি সুন। যমুনা ফিউচার পার্কে অসাধারণ বড় একটি ফ্ল্যাগশিপ শোরুম হুরে রয়েছে। আজকের এই শোরুমের মাধ্যমে হুরের সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার আমাদের যমুনা গ্রুপের চেয়ারম্যানের যে স্বপ্ন সেটি সার্থক হতে চলেছে। পরে সবার উপস্থিতিতে কেক কেটে দিনটি স্মরণীয় করে রাখে যমুনা গ্রুপ কর্তৃপক্ষ। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। মাগুরায় বাস চাপায় 3 জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জানায়, রোববার বিকেলে মাগুরা ঝিনাইদহ মহাসড়কে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান 2 জন, আর অপর আরোহীকে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।